আসসালামু আলাইকুম এইচএসসি 26। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আইসিটি 5 এর চ্যাপ্টার 5 এর অ্যালগরিদম ফ্লোচার্ট। সেটা আমাদের অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমাদেরকে যেটা ক্লিয়ার করতে হবে সেটা সি প্রোগ্রামিং। সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে সহজ টপিক। আচ্ছা চলো আমরা ক্লাসের মধ্যে যাই, সেখানে আমরা সকল কিছু ক্লিয়ার করব। ওকে? সি প্রোগ্রামের বিষয়গুলো করার সময় প্রথমেই কিন্তু হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা যে এই সকল কিছু মনে হতে পারে যে অপরিচিত অপরিচিত। কোনো কিছু মাথায় ঢুকতেও না পারে। টেনশনের কিছু নাই, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো। দেখবা কিছুক্ষণ পরে যখন আমরা উদাহরণগুলো করব, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করব, তখন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো প্রথমের দিকে শুধু বুঝতে থাকো, এর বেশি কিছু করার দরকার নেই, শুধু বুঝতে থাকবা। এখন বলতে পারো ভাই তুলবো কি? তুলতেও পারো, নাও তুলতে পারো, তোমার ইচ্ছা। আর যদি হচ্ছে সহজেই হচ্ছে তোমরা এই লেকচারের নোট গুলো পেতে চাও বা শিট গুলো পেতে চাও বা ক্লাসগুলোর পুরো ডিটেলস পেতে চাও, তাহলে ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করবে, আমি শেষে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আসো ক্লাসের মধ্যে, ক্লাস শুরু করি। প্রথমে আমাদেরকে সি প্রোগ্রাম শেখার আগে বুঝতে হবে লাইব্রেরি ফাংশন কোনগুলো। লাইব্রেরি ফাংশন সাধারণত স্ক্যানএফ, প্রিন্টএফ এবং গেটসিএইচ। এগুলো দিয়ে কি বোঝানো হয়? স্ক্যানএফ এ সবসময় ইনপুট নেওয়া হয়। কি করা হয়? ইনপুট নেওয়া হয়। প্রিন্টএফ এর ক্ষেত্রে কি হয়? প্রিন্টএফ শুনে বোঝা যাচ্ছে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ডিসপ্লেতে কি প্রকাশ পাবে সেটার জন্য, প্রিন্ট করার জন্য বা আউটপুট। গেটসিএইচ হচ্ছে প্রোগ্রামটাকে শেষ করার জন্য ব্যবহার হয়। এখন হেডার ফাইল কি? এখন হেডার ফাইল। হেডার ফাইল বলতে তোমরা তো প্রোগ্রামগুলো দেখেছো, একটু হলেও দেখেছো। প্রোগ্রামগুলোতে কি হয়, শুরুর দিকে আমরা কিছু হ্যাশট্যাগ ইনক্লুড ইউজ করি না, সেগুলোকে আমরা বলি হেডার ফাইল। সেই হেডার ফাইলগুলো সাধারণত ইনক্লুড স্টুডিও ডট এইচ, এখানে স্টুডিও এর অর্থ আছে। এর অর্থ কেমন? এসটিডি, এতটুকুর অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড। আই অর্থ হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। ঠিক আছে? এরপরেও এখন আরো কিছু জানা দরকার যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এই বা stdio ডট এইচ, এইটা শুধুমাত্র কখন বসাবো? অনেক সময় প্রয়োজন পড়ে না, কিন্তু স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটএস এই কয়টা টপিক যদি থাকে, কোথায় আমাদের মেইন লেখি না, মেইনের পরে যখনই হচ্ছে কিছু এই স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটএস এই কয়টা টপিক থাকবে, তখনই বুঝতে হবে আমাদেরকে উপরে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিতে হবেই, বাধ্যতামূলক। এখন কথা হচ্ছে তাহলে ইনক্লুডিং স্টুডিও বাধ্যতামূলক কখন? আমি তো অলরেডি বলে ফেলেছি সেটা। তার মানে আমাদের সকল প্রোগ্রামই স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটএস থাকবেই। যেহেতু থাকবে, ইনক্লুড স্টুডিও ডট এইচ সর্বদা সর্বদা সর্বদাই দিতে হবে। অর্থাৎ কিছু বুঝো না বুঝো শুরু করতে হবে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে। তারপরে হেডার ফাইল, দ্বিতীয় হেডার ফাইল হচ্ছে ইনক্লুড কোনিও ডট এইচ। কোনিওতে হয় হচ্ছে তোমার কনস্ট্যান্ট বলা যায়, কিন্তু তার থেকে বড় কথা গেট সিএইচ আর ক্লিয়ার স্ক্রিন বা ক্লিয়ার এসিআর যদি থাকে, তাহলেই হচ্ছে আমাদের ইনক্লুড কনিও ডট এইচ ব্যবহার করতে হবে। এখন সর্বদাই হচ্ছে প্রোগ্রামটা শেষ করতে হবে আমাদের, তার মানে আমাদের ইনক্লুড কনিও ডট এইচ অবশ্যই দিতে হবে। এখানে একটা কোশ্চেন আসতে পারে, সিএইচ মানে কি? সিএইচ মানে হচ্ছে ক্যারেক্টার, আর এসিআর বলতে হচ্ছে স্ক্রিন বোঝায়। ঠিক আছে? আচ্ছা এখন আসি ম্যাপ ডট এইচ। ইনক্লুড ম্যাপ ডট এইচও আমাদের ইউজ হয়। এটা মনে হয় অনেকেই তোমরা জানো না, অথবা মিস করে গেছো। তো যারা জানো না তাদের জন্য ম্যাপ ডট এইচ যখন ইউজ করা হয় তখন কি কি প্রোগ্রামের মধ্যে থাকতে হবে? প্রথমত স্কোয়াড। স্কোয়াড মানে কি? আমরা যেগুলো বুঝি স্কয়ার, এই ধরনের যদি কোনো হিসাবের মধ্যে থাকে, স্কয়ার চিহ্নটা থাকে, তাহলে আমাদেরকে এই ম্যাপ ডট এইচ ব্যবহার করতে হবে। পাওয়ার, যদি কখনো আমাদের ডাবল অ্যাস্টেরিক্স ইউজ হয়, তাহলে অবশ্যই পাওয়ার। সাইন, কস, যে কোনো ত্রিকোণমিত্রিক জিনিসপাতি যখন ইউজ হবে, তখন আমাদের ম্যাথ ডট এইচ লাগবে। ট্রিগোনোমেট্রি আমাদের ইউজ হয় না বললেই চলে। তার মানে বলা যায় স্কয়ার আর পাওয়ার যখন যখন আমরা ইউজ করব প্রোগ্রামের মধ্যে, তখনই আমাদেরকে ম্যাথ ডট এইচ দিতে হবে। বুঝতে পারছো? ওকে। এখন এগুলো যদি বোঝা হয়ে যায়, তাহলে আমাদেরকে আরো একটা জিনিস আসতে হবে, সেটা হচ্ছে ডাটা টাইপ। কিসে আসতে হবে? ডাটা টাইপ। ডাটা টাইপ গুলো কোনগুলো? আমরা দেখবো মেইন লেখার পর পরেই আমরা বেশ কিছু জায়গায় ইন্ট দিচ্ছি। ইন্ট দিয়ে হচ্ছে বলছি যে হচ্ছে ইনপুটে আমরা ইন্টিজার সংখ্যা। ও আরো একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার। আর ইন্টিজার মানে আমরা কি জানি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে তাহলে? 1, 2,
3, অর্থাৎ কোনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা ইন্টিজারের মধ্যে আসবে না। তো আমরা যখন হচ্ছে কোনো সংখ্যাকে নির্দেশ করব, যে ইনপুট গুলো নিব সেগুলোকে যখন আমরা দেখবো যে সেগুলো দশমিক বা ভগ্নাংশ হবে না বা হওয়া যাবে না, তখনই আমাদেরকে বুঝতে হবে সেখানে আমরা ইন্টিজার নিব। এটা একটা ডাটা টাইপ। দ্বিতীয় ডাটা টাইপে আমরা দেখবো ফ্লোট। ফ্লোট বলতে ফ্লোটিং ফাইল বোঝায়। ফ্লোটিং ফাইল মানে বেসিক্যালি আমরা বুঝবো যে দশমিক আসতে পারবে, যেমন 1.3 বা 5/2 ইত্যাদি, এই ধরনের যত অক্ষর আছে অর্থাৎ দশমিক আকারে আসবে সেই সকল কিছুই হচ্ছে, বা দশমিক আমি লিখে দিচ্ছি, দশমিক আকৃতির সকল কিছুর জন্য আমরা ব্যবহার করবো ফ্লোট। ঠিক আছে। আর ক্যারেক্টারের ক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের এ বি সি বা এই ধরনের একসাথে একাধিক মানে এবিসি এই ধরনের যদি কোনো কিছু ইউজ হয় তখন আমাদেরকে ক্যারেক্টারটা ইউজ করতে হবে। আশা করি আমরা ডেটা টাইপটাও বুঝে গিয়েছি। এবার আসো ডাটা ফরম্যাট। ডাটা ফরম্যাট কি? আমরা এতক্ষণ যখন ইনপুট আর প্রিন্ট বাইর করছিলাম তখন আমাদেরকে লিখতে হয়েছে যে ইনপুট আর ফরম্যাট প্রিন্টটা কি। এখন আমাদেরকে এটাও বলতে হবে যে কি ফরম্যাটে থাকে, অর্থাৎ ইন্টিজার সংখ্যা নাকি ফ্লোট সংখ্যা। এই যে দুটি যখন হচ্ছে আমরা সেপারেট করব তখন কিছু কমান্ড দিতে হয়। সেই ক্ষেত্রে ইন্টিজার সংখ্যা যদি হয়, যে ইনপুটটা নিব বা ক্যারেক্টার বা চলক বা ভ্যারিয়েবল যেটা থাকবে সেটা যদি ইন্টিজার হয় তাহলে আমাদেরকে দিতে হয় %d বা %i। আমরা সাধারণত %d ইউজ করে অভ্যস্ত, আমরা গাইডে %d দেখবো, তার জন্য আমরা %i টাকে ইউজ করবো না বা মনে রাখবো না, আমরা শুধু %d মনে রাখবো যে ইন্টিজার সংখ্যা হলে %d হবে, ইজি। ওকে, ফ্লোটের ক্ষেত্রে আমরা বুঝছি যে %f ব্যবহার হবে। কি হবে? %f। আর আরেকটা আছে ক্যারেক্টার। ক্যারেক্টারের জন্য %c ব্যবহার হয়, কিন্তু এটা আমাদের যেহেতু লাগে না সেহেতু এটা আমরা মনে রাখার প্রয়োজন নেই। এখন এই কয়টা জিনিস যদি আমাদের বোঝা হয়ে যায়, আমরা শুধু একটু জিনিস দেখবো আর একটু, সেটা হচ্ছে এই ডাটা ফরম্যাট গুলো কিভাবে ব্যবহৃত হয়। ধরো আমরা লিখবো হচ্ছে প্রিন্টএফ। ওকে, কি লিখবো? প্রিন্টএফ। আচ্ছা, প্রিন্টএফ এর আগে হচ্ছে আমরা স্ক্যানএফ দেই, কারণ ইনপুট না করে তো আমরা কোনোভাবেই কি করতে পারবো না, আউটপুটে যেতে পারবো না। তো স্ক্যানএফ হচ্ছে ইনপুট। এর আগেও বলেছিলাম স্ক্যানএফ হচ্ছে ইনপুট। ইনপুটের ক্ষেত্রে যখন আমরা প্রোগ্রামের ভিতরে যাব তখন আমরা এখানে লিখবো ডাটার কথা, লিখবো যে ডাটা কি ধরনের ডাটা, ডাটা ফরম্যাট লিখি বা ডাটা ভ্যারিয়েবল লিখি, যে কোনো একটা কিছু বললেই হচ্ছে। এখানে হচ্ছে আমরা কথাটা লিখবো যে কি আকারে নিতে চাচ্ছি, বা ডাটা ফরম্যাট লিখলাম আমরা। ডাটা ফরম্যাটের পরে আমরা স্ক্যানএফ এ এন্ড ইউজ করতে হবে। যদি আমাদের সংখ্যাটা ইন্টিজার হয় তাহলে আমরা এন্ড ডি দিব। যদি আমাদের ইনপুটটা দুইটা হয়, যেমন আমরা যদি বলি যে ইনপুট বা ইন্টিজার যদি আমরা নেই হচ্ছে এ এবং বি, তাহলে দুটো আছে না, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো দুটো কি আছে, ইনপুট আছে, তাহলে তখন এখানে এন্ড ডি দুইবার দিতে হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি এই বিষয়টা বুঝছো। এখন প্রিন্টএফ এর ক্ষেত্রে বিষয়টা একই রকম থাকবে, যে ডাটা ফরম্যাট তারপরে শুধু এন্ডটা হবে না, নরমালি শুধু %d ব্যবহার হবে। কি হবে? %d এন্ড %d, সরি %d, ঠিক আছে, %d, এবং লাস্টে আমরা ফিনিশ করব। আসলে এখন আমরা সি প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের কিছু অপারেটর গুলো সম্বন্ধে ধারণা নিয়ে নিতে হবে। আচ্ছা, যেমন আমরা ম্যাথে যে অ্যালজেব্রা ফর্মে বা নর্মাল যে কোনো গণিতে যে আমরা a = b লিখি, আমরা সি প্রোগ্রামে কিন্তু সেটা লিখতে পারবো না। আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে a =b। ফাইন। তার মানে কি, কোনো জায়গায় যদি আমাদের কোনো হিসাবের মধ্যে a = b আসে, তার মানে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে a =b লিখতে হবে সি প্রোগ্রামে। ফাইন। এখন a ≠ b যদি আসে, ইজি, কোনো প্রবলেম না। এ, এবার এখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তারপরে ইকুয়াল দিয়ে বি। বুঝতে পারলা? এটা হচ্ছে নট। বলতে পারো যে হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা এখানে নট হিসেবে ইউজ হচ্ছে। এটা জাস্ট মনে রাখার ক্ষেত্রে। গ্রেটার দেন ইকুয়াল, এটার কোনো পরিবর্তন হয় না। এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, ওইটাই থাকে। এখন যদি গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল থাকে, এই ক্ষেত্রে একটু পরিবর্তন আছে, যে গ্রেটার দেন ইকুয়াল বি। এখানে আলাদা আলাদা আমরা যেটা বলছি সেটাকে আমরা আলাদা আলাদা ভাবেই লিখতে হবে। ফাইন। অর গেট মানে আমরা বুঝবো হচ্ছে ডাবল স্ল্যাশ, ঠিক আছে। এন্ড গেট মানে হচ্ছে ডাবল এন্ড, বা বেসিক্যালি এবং যখন কোনো জায়গায় ব্যবহার হচ্ছে এইটা এবং এইটা শর্ত, এমন ক্ষেত্রে শর্ত ডাবল এন্ড শর্ত এভাবে হবে। ওকে। নট গেটের ক্ষেত্রে একটু আগেই তো বললাম যে নট মানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, মনে থাকবে। ওকে। এখন আরো কিছু বাকি থাকে, যেমন হচ্ছে স্কয়ার যদি বোঝাই, স্কয়ার বা পাওয়ার, বোঝালে তো ডাবল অ্যাস্টেরিক্স, আমরা তো এটা জানি। আরো যেমন হচ্ছে গুণ বলতে হচ্ছে অ্যাস্টেরিক্স,
এই সবগুলো আমরা অলরেডি এর আগের ক্লাসে শিখে ফেলেছি। যদি না কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটা হচ্ছে দেখে আসবা, আমরা ভিডিও শেষে সেটার লিংক দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো এটাকে একটু মুছে মুছে নেই, তারপরে আমরা ম্যাথের ভিতরে যাই। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। খুব ইজি জিনিস। কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এটাকে এখন সি প্রোগ্রামে লিখবো। সি প্রোগ্রামে লেখাটা আসলে কঠিন কিছু না, আগে আমরা সূত্রটা দেখে নিই। আমরা এর আগে জানি অলরেডি যে এরিয়া সমান সমান পাই আর স্কয়ার। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এটা সূত্র। এখানে একটা জিনিস আমরা দেখছি যে পাইটা একটা কনস্ট্যান্ট সংখ্যা না? কনস্ট্যান্ট কেন? এটার অলরেডি আমরা ভ্যালুটা জানি যে পাই সমান সমান 3.1416। তো যেহেতু আমাদের কোনো যদি এমন মান দেওয়া থাকে যেটার মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা সেটা প্রথমেই মানে লাইব্রেরি ফাংশনের পরেই আমাদেরকে সেটাকে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, চলো এটা মুখে না বলি, প্র্যাকটিস করি, প্র্যাকটিস তাড়াতাড়ি হয়। আচ্ছা, সি প্রোগ্রাম। তো এখানে কি আমাদের কোনো ধরনের পাওয়ার আছে? না, আমাদের পাওয়ার যদি আছে একটা, কিন্তু সেটা আমরা যেহেতু ডাবল অ্যাস্টেরিস্ক দিব, পাওয়ার আকারে লিখবো না, তার কারণে আমাদের ম্যাথ ডট এইচ টা দেওয়ার প্রয়োজন নাই। আমরা কি কি দিব? ইনক্লুড ডট এইচ এবং কোনীয় ডট এইচ। তো আমরা শুরু করি। ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনীয় ডট এইচ। এর পাশাপাশি আমাদেরকে এটা ডিফাইন করে দিতে হবে। কি করতে হবে? এটা আমাদেরকে এটা ডিফাইন করে দিতে হবে। তো নাও আমরা ডিফাইন করে দিই যে ডিফাইন পাই সমান কি 3.1416। এরপরে আমরা এখানে দেব মেইন। এটা জানো, আশা করি তোমরা সবাই জানো। তারপরে মেইনের পরে ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট শুরু করে দেব। ঠিক আছে? আমাদের এইটুক হচ্ছে লাইব্রেরি ফাংশনের মধ্যে যাবে, এবং এটা সর্বদা মাথায় রাখবা যে এই দিকে ভুলেও ভুলেও কখনো এই চিহ্ন দেওয়া যাবে না। এখানে এই চিহ্নগুলো হবে না, এই চিহ্নগুলো হবে এরপরে, প্রত্যেকটা লাইনের পরে আমাদেরকে এই চিহ্নটা দিতে হবে। যদি না দাও পুরোটাই ভুল। একটা কথা বলাই তো হয়নি, এইচটিএমএল এ তোমরা দেখেছো অলরেডি যে সেখানে টুকটাক ভুল হইলে সমস্যা নাই, সেটা কম্পিউটার যতটুকু বুঝতে পারে তার অ্যান্সার আসে। কিন্তু এখানে একটা যদি ফুল স্টপেরও ভুল হয়, পুরোটা শেষ, পুরোটা শেষ। সো খেয়াল রাখবা। আচ্ছা, শুরু করি। আমরা এখানে প্রথমে ইন্ট হিসেবে নেই, ইন্টিজার হিসেবে নেই। কেন ইন্টিজার নিব? ইন্টিজার নিব না ফ্লোট নিব? আমরা ইন্টিজার নিতে পারি, কিন্তু ইন্টিজার নাও এখানে উচিত হবে না। কারণ দেখো, আমরা পাই এর মানটাও কিন্তু সেম না, আবার আর এর মানও কিন্তু আমাদের দশমিক আসতে পারে। যেহেতু আসতে পারে, তাই আমরা নিব হচ্ছে ফ্লোট। কি নিব? ফ্লোট। এবং ফ্লোটে আমরা কি ধরনের উপাদানগুলোকে নিব? আমরা নিব হচ্ছে এই বাম সাইডের এরিয়া, এটাকে আমরা সংক্ষেপে এ লিখছি, এবং তারপরে এই সাইডে ইনপুটের আর, এই দুটোকে নিয়ে নিচ্ছি। এবং অবশ্যই ভুলবা না, এই চিহ্ন দিতেই হবে। এখন এটাকে তো ইনপুট নেওয়া হয়নি, আসলে ইনপুট নিয়ে নিই। ইনপুট নেওয়ার হচ্ছে ট্যাগ স্ক্যান এফ, স্ক্যান এফ লিখতে হবে। তাহলে স্ক্যান এফ এর ভিতরে সকল হিসাবগুলো করতে হবে নাকি? তা আচ্ছা, আসো দেখি। এই স্ক্যান এফ এর এখানে যখনই ব্র্যাকেট গুলো আসবে, তখনই ব্র্যাকেটের ভিতরে ডাবল কমা বা হচ্ছে ইনভার্টেড কমা ব্যবহার হবে। তো ইনভার্টেড কমার ক্ষেত্রে আমরা এটাকে কি ফাইল? ফ্লোট ফাইল না? তাহলে আগে আমরা লিখে নিব এটাকে এন্ড এফ। কি? এন্ড এফ, কারণ আমরা জানি ফ্লোটের জন্য এন্ড এফ বসে। এবং এখানে এখানে ইনপুট শুধুমাত্র আর, এটা কিন্তু বার বার করব, আমরা এটার মান বের করব, এটা কিন্তু ইনপুট না। যেহেতু ইনপুট একটা, তার জন্য শুধু একটাই ফ্লোট বসবে। ঠিক আছে? কয়টা ফ্লোট বসবে? শুধুমাত্র একটা ফ্লোট বসবে। এবং তারপরে কমা দিয়ে কি হবে? এন্ড আর। ঠিক আছে? অর্থাৎ ডাটা ফরম্যাটের পর এন্ড দেওয়ার পরে আমাদেরকে কি বসাতে হবে? এখানে এখানে বসাতে হবে আমাদের ইনপুটটা। এর আগে আমরা পার্সেন্ট ডি দিয়ে কিন্তু বুঝিয়েছিলাম যে ডাটা ফরম্যাট, তারপর এখানকার যেটাকে বোঝানো হচ্ছে যে সেটাকে আমরা বলছিলাম এন্ড দিয়ে পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডিটা কিন্তু এর মধ্যে বসে এবং এই সাইডে বসে, যেটা ইনপুট না হচ্ছে। ঠিক আছে? যদি তোমরা ওই বিষয়টা যদি কেউ
প্রবলেমেটিক মনে করো তাহলে এখানে এসে এটাকে ক্লিয়ার করে ফেলতে পারো। ঠিক আছে, এখন আসো পার্সেন্ট এফ, তারপরে কি অ্যান্ড আর, এই একটা নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের হয়নি এই লাইন, এটা না দেওয়া পর্যন্ত আমাদের এই লাইন হবে না। তো আমাদের স্ক্যান করা হয়ে গেল, স্ক্যান করা হয়ে যাওয়ার পরে কি বাকি থাকে, আর হিসাবটা বাকি থাকে নাকি? তো আমরা হিসাবটা এবার করে ফেলবো যে এ সমান সমান পাই অ্যাস্টেরিক্স আর, এবং আমরা এখানে ডাবল অ্যাস্টেরিক্স 2 দিয়ে দিলাম, আমাদের হিসাবটাও শেষ হয়ে গেল। এখন কি করবো, আমরা প্রিন্ট করব, প্রিন্ট এফ, প্রিন্ট এফেও এখন আমরা পার্সেন্ট এফ কমা, আমরা কি প্রিন্ট কি করছি, এ না, তাহলে শুধু এটাকে লিখে দেব। বুঝতে পারছো বিষয়টা, আশা করি বুঝতে পারছো। এর সাথে সাথে আমরা এটা শেষ করব, শেষ করার জন্য আমরা ব্যবহার করব গেট সিএইচ, এবং আমাদের এই প্রোগ্রামটি শেষ। তোমরা কি এটা বুঝতে পারলা? যদি কেউ এটার স্ক্রিনশট বা নিতে চাও তাহলে এটা একটু নিয়ে নাও। আচ্ছা, এখন এটা হয়ে গেল, আমরা ডিসপ্লেতে এটাকে কিভাবে দেখবো? ধরো এটা একটা ডিসপ্লে, ডিসপ্লেতে এই অ্যান্সারটা শুধুমাত্র এটা আসবে, এখানে আর এর ভ্যালুটা আসবে, যে আমরা সংখ্যা দিব, ধরো আমরা কি সংখ্যা দিব, যে 5 দিই, তাহলে এখানে 5 দেখাবে, আর তারপরেই আমাদের অ্যান্সারটা দেখাবে, যেটা কাছাকাছি হবে 78.54 মেবি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কিন্তু এই প্রোগ্রামটাই আরো একটা ভাবে করা যায়, সেই ভাবটাও আমরা দেখে নিই, তাহলেই আমাদের শেখা হয়ে যাবে। কারণ আমাদের গাইডে এটা নিয়ম থাকে না, যদি তোমরা এটা দাও তাহলে কি রাইট হবে? 100% পরীক্ষাতে এটা যদি তুমি লিখে আসতে পারো 100% ফুল মার্কস পাবা। এখন আরো একটা আছে, যেটা গাইডে লেখা থাকে, যে নিয়মটা তোমরা দেখে মনে করবে ঘাবড়িয়ে যেতে পারো, যার কারণে আমরা সেটাকেও এক্সপ্লেইন করে দিচ্ছি। ঠিক আছে, উপরে কিছু তো পরিবর্তন হবে না, সেটা আমরা লিখে দিব জাস্ট ইনক্লুড স্টুডিও কোনিও ডট এইচ, ডিফাইনও করে ফেলবো আমরা। তারপর হচ্ছে আমরা মেইন লিখবো, এই পর্যন্ত করলাম। ফ্লোটও আমরা নিয়ে নেব, ফ্লোটও আমরা এ এবং আর নিয়ে নেব। কিন্তু এই পর্যন্ত তো সবই ঠিক ছিল, এই পর্যন্ত তোমরা সবকিছু আশা করি বুঝে ফেলছো। এখন এইখানে যদি আমরা প্রিন্ট দিয়ে দিই তাহলে কেমন হবে? এবং প্রিন্টের মধ্যে আমরা লিখলাম, কি লিখলাম বলতো, ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। কি লিখবো? ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস, এটা লিখলাম। তারপরে অবশ্যই শেষ করার জন্য এখানে কমাটা দিবা। এরপরে আমরা আবার স্ক্যানএফ দিলাম, আমরা বোঝাচ্ছি এটা কেন ব্যবহার হচ্ছে, আমরা বোঝাচ্ছি। স্ক্যানএফ আমরা কমপ্লিট করে নিই আগে, তাহলে বুঝতে ইজি হবে। তো এখানে স্ক্যানএফ এর জায়গাতে তুমি জাস্ট নরমালি এখানে যা শিখছো তাই লিখবা, কিন্তু আমরা নতুন একটা লাইন এখানে অ্যাড করলাম। তারপরে তো আবার আমরা হিসাব, হিসাব তো নরমালি লিখে দিব প্রিন্টএফ। এখানে যে আমরা কি লিখবো, যে the area of the circle পার্সেন্ট, অবশ্যই এখানে পার্সেন্টেজ ছিল সেটাকে উল্লেখ করতে হবে এ। তারপরে আমরা গেট সিএইচ দিয়ে বন্ধ করব। তোমরা যদি চাও রিটার্ন 0 দিতে পারো, একই জিনিসই। এটা পর্যন্ত করলে এখন দেখো আমাদের এইটা ডিসপ্লেতে কিভাবে শো করবে। ডিসপ্লেতে দেখলে এখন এই যে এই প্রিন্ট লাইনটা দেখছো না, এইটা শো করে। প্রিন্ট মানেই কিন্তু আউটপুট, প্রিন্টে যে ভ্যালুটা দিবা সেটা কিন্তু এখানে শো করবে। তাহলে এখানে আসবে প্রথমে ইন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। তো এখানে এখন যদি হচ্ছে 5 দাও তাহলে এমন আসবে, মানে প্রথমে এই কথাটা আসছে যেটা এখানে কিন্তু ছিল না, যার কারণে আমাদেরকে এখানে প্রিন্টএফ নিতে হয়েছে। অতঃপর আমাদের অ্যান্সারটা কি আসবে, দা এরিয়া অফ দা সার্কেল, এখানে আসবে অ্যান্সারটা 78.54। এভাবে আসবে আমাদের অ্যান্সারটা। তো দেখো এই দুটোর মধ্যে পার্থক্য, এখানে কোনো কিছু লেখা নাই কিন্তু অ্যান্সার আমাদের হয়েছে, সো এইটা অ্যান্সার আমাদের হবে। কিন্তু তুমি যদি মনে করো অতিরিক্ত ভালো করবা, অতিরিক্ত দেখাও যে তুমি অনেক জানো, সেই ক্ষেত্রে এখানে একটা প্রিন্টএফ দিবা, যে প্রিন্টএফটা শুধু এটাই প্রকাশ করবে যে এইখানে একটা লেখা থাকবে, এবং সেই লেখাটা কি থাকবে, বুঝছো? এইটাই, যেমন এখানেও দেখো প্রিন্টএফ এর মধ্যে আমরা একটু কথা লিখেছি, সেটা ডিসপ্লেতে শো করবে। বুঝছো? এটাই আমাদের হচ্ছে বেসিক জিনিস, এইভাবেই আসে। আশা করি এখন এই নরমাল তিনটা যোগফল কোনো সূত্র দিয়ে পারবা।
আমরা এরপরে ধারাতে চলে যাব। ঠিক আছে, আমাদের একটি টপিক ছুটে গিয়েছিল। আমরা বলেছিলাম যে সি প্রোগ্রাম শুরু করে ফেলবো, কিন্তু আমরা কন্ডিশনাল বা শর্তের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমরা করিনি। তার কারণে আসো সেটা আগে আমরা শিখে ফেলি। একটা প্রশ্নের উত্তর করলেই না হয়ে যাবে। কন্ডিশনাল বলতে শর্ত। শর্ততে কি কি আসে? একটা আসে হচ্ছে ইফ, এলস ইফ, এলস। অনেক সময় শুধুমাত্র হচ্ছে ইফ আর এলস দিয়েও হয়ে যায়, কিন্তু যদি দুইবারের বেশি শর্ত ইউজ হয় তখন দেখা যাচ্ছে যে তিনটাও লাগতে পারে। এর থেকেও বেশি ইউজ হয়, কিন্তু এইচএসসি তে তিনবারের বেশি আসে না আসলে। আচ্ছা ঠিক আছে, এখন কোন একটি বছর লিপ ইয়ার কিনা এইটার আমরা সি প্রোগ্রামটা করব, কারণ ওখানে শর্ত আছে। ঠিক আছে, এখানে অ্যালগোরিদমটা আমরা অলরেডি লিখে ফেলেছি, কারণ এর আগের ক্লাসে আমাদের অ্যালগোরিদম বিষয়টি হয়েছে। এখন তোমাদের যদি কেউ অ্যালগোরিদম ফ্লোচার্ট বিষয়টি না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের সেই ক্লাসটি দেখে, অ্যালগোরিদম ফ্লোচার্টের ক্লাসটা দেখে আসবে। সেটা ভিডিওর শেষে আমরা লিংক দিয়ে দেবো। আচ্ছা, তো আসো সি প্রোগ্রামিংটা দেখি। সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যেগুলো লিখি শুরুতে, যে ইনক্লুড, ওগুলো লিখে ফেলবো। ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কোনিও ডট এইচ। এবং দেখো এখানে কোনো পাওয়ার বা ওই ধরনের কোনো কিছু স্কয়ার নাই, যার কারণে আমাদের ম্যাথ ডট এইচটা লাগবে না। এবং কোনো কিছু আমাদের ধ্রুবকও নাই। ধ্রুবক নাই যেহেতু আমরা সরাসরি মেইনে চলে যাব। ঠিক আছে, আমরা মেইনে চলে আসলাম। এখন আমরা প্রথমে এটা তো যেহেতু বছর কখনো দশমিক হতে পারে না, বছর কি কখনো দশমিক হতে পারে না, বছর দশমিক হতে পারে না, যার কারণে আমরা এখানে ইন্টিজার নিব। ইন্টিজার ওয়াই, ওয়াই বলতে এখানে আমরা বছর বোঝাচ্ছি। এখন এই ওয়াইটাকে আমরা ইনপুট আকারে নিব, যার কারণে আমরা নিব স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে অ্যান্ড ডি। অ্যান্ড ডি কেন? কারণ হচ্ছে ইন্টিজার, ইন্টিজারের ডাটা ফরম্যাট আমরা শিখছি যে পার্সেন্ট ডি। ঠিক আছে, আচ্ছা তারপরে অ্যান্ড ওয়াই, অবশ্যই লাস্টে এই চিহ্নটা দিতে ভুলবা না। এখন এটাও হয়ে গেল। এখন আমরা ইফ শর্তের মধ্যে, দেখো আমরা স্টার্টও করছি, ইনপুটও ফেলছি। স্টার্ট এতটুকু পর্যন্ত ছিল, ইনপুট আমরা নিছি। এখন শর্তের মধ্যে, তো শর্তটা কি? ইফ শর্ত না? হ্যাঁ, ইফ শর্তের মধ্যে ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের মধ্যে শুধু আমরা শর্তটা লিখে ফেলবো যে ওয়াই পার্সেন্ট, পার্সেন্ট বলতে হচ্ছে ওয়াই কে 400 দিয়ে ভাগ দিলে তার ভাগশেষ হবে কত? 0। এখন এই একটা বিষয় যে শর্তের লাইনগুলোতে আমাদের এই চিহ্নটা লাগে না, যার কারণে আমরা এখানে চিহ্নটা দিব না। এরপরে এইটার জন্য এই শর্তটা যদি পূরণ হয় তাহলে কি হবে? আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে। তাহলে এই প্রিন্ট যখন করবা, তাহলে কি প্রিন্ট আসবে এখানে? প্রিন্টএফ। প্রিন্টএফ হবে হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, এখানে অবশ্যই দিবা এলস ইফ। এলস ইফ আরেকটা শর্ত যাবে। ও, একটু জিনিস আমরা ভুল করেছি, দেখো যখন এখানে সমান থাকবে তখন আমাদের সি প্রোগ্রামিং কি হবে? ডাবল ইকুয়াল হবে। অবশ্যই এটা দিতে কিন্তু ভুলবা না। আচ্ছা, এলস ইফে গিয়ে আমরা আর বাকি যে দুটো শর্ত আছে সেই শর্ত দুটো লিখবো, যে ওয়াই কে 4 দিয়ে ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয়, এবং কি আমরা ডাবল এন্ড দিয়ে দিব, ওয়াই কে 100 দিয়ে ভাগ দেওয়ার বিষয়টিও আমরা এখানে লিখে ফেললাম। আচ্ছা, আবারও যেহেতু এটা একটা শর্ত, শর্ত শেষে আমরা কোনো ধরনের চিহ্ন দিব না। প্রিন্ট এফটা অবশ্যই একটু দূরে লিখবা, কিন্তু যদি না লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, প্রিন্ট এফ লিপ ইয়ার। আচ্ছা, এলস এটাও যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমাদেরকে প্রিন্ট এফ করতে হবে হচ্ছে নট লিপ ইয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এর সাথেই আমাদের এই শর্তটা শেষ হয়ে যাবে। এখন ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, ধৈর্যের ব্যাপার, সেই জন্যই আমরা আমাদের পরবর্তী ক্লাসে লুপ বিষয় নিয়ে, অর্থাৎ ডু লুপ, ডু হোয়াইল লুপ, এই সকল লুপ গুলো নিয়ে আমরা আলোচনা, ফর লুপ, এই সকল লুপ গুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলবো। তো আমাদের নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। অবশ্যই আমরা নেক্সট ক্লাসে সকল ডাউট ক্লিয়ার করে আমরা পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন হবে সকল কিছু কভার করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।